হ্যালো ভিউয়ার্স, ইউনিক স্কুলিং ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বেসিক্যালি আজকে আমি সার্কিট সমাধান করার নতুন আরেকটা রুল সম্পর্কে আলোচনা করব এবং সেটা হচ্ছে আমাদের মেশ অ্যানালাইসিস টেকনিক। তো দেখুন, আমি মেশ অ্যানালাইসিসের ফার্স্টে আমি বেসিকটা দিব এবং তারপরে আমাদের দেখুন বেশ কয়েকটা প্রবলেম, অ্যাডভান্স লেভেলের প্রবলেম, আমি এগুলো প্রায় একদম বেসিক থেকেই আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। অনেকগুলো প্রবলেম আমার আছে। তো দেখুন, আমি আলোচনা শুরু করছি। ফার্স্ট অফ অল আমরা আগে জানি যে মেশ অ্যানালাইসিস জিনিসটা আসলে কী বোঝাচ্ছে। তো এটা বেসিক্যালি অনেকগুলো আননোন ইকুয়েশন এখানে আসবে। আমাদের বেসিক্যালি বুঝতে হবে আমরা সার্কিটকে সমাধান করব যেগুলো দেখা যাচ্ছে যে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে খুব সহজে সমাধান করতে পারছি, সেগুলো তো আমরা করেই ফেলবো। বাট এমন বেশ কিছু সার্কিট আছে যেগুলো এমন প্যাটার্নে থাকে যেগুলো ইকুইভ্যালেন্ট সার্কিট বের করে করাটা পসিবল হয় না। যেমন আপনার যদি সার্কিটটাতে একাধিক ভোল্টেজ সোর্স, একাধিক কারেন্ট সোর্স এমনভাবে কানেক্টেড থাকে যেটা দ্বারা আপনি খুব সহজে আপনি সার্কিটটাকে ইকুইভ্যালেন্ট করতে পারছেন না, সেক্ষেত্রে আপনাকে হেল্প করবে কোনটা? সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হেল্প করবে এই মেশ অ্যানালাইসিস। এবং এরপরে অ্যানালাইসিসে আরও টেকনিক আছে, যেমন নোড অ্যানালাইসিস, সেটাও আপনার নেক্সট ক্লাস থেকে দেখবেন। তো দেখুন, আমি আলোচনা শুরু করছি অ্যাকচুয়ালি এটা কী বোঝাচ্ছে। তো দেখুন, মনে করুন এটা আমরা কিভাবে করব। ফার্স্ট অফ অল আমরা জানি এখানে বেসিক্যালি মেশ অ্যানালাইসিসের জন্য আমাদেরকে যে রুলটা ফলো করতে হবে সেটা হচ্ছে কেভিএল রুল এবং কেসিএল রুল। এটা সাহায্য নিয়ে আমাদের বেসিক্যালি এই মেশ অ্যানালাইসিসটা সলভ করতে হবে। কেভিএল এবং কেসিএল দুটোই আমার মেশ অ্যানালাইসিসের জন্য কাজে লাগবে। তো দেখি আমরা কিভাবে। মনে করুন আমার একটা সার্কিট, কথার কথা এরকম একটা সার্কিট দেয়া আছে। এখানে আমার একটা ভোল্টেজ সোর্স, কথার কথা, আর এখান দিয়ে একটা রেজিস্টর আছে, এখানে আরেকটা ভোল্টেজ সোর্স, কথার কথা, আর এদিক দিয়ে মনে করুন এদিক দিয়ে জটিল করলাম না, আমার খুব একটা বেশি জটিল করলাম না, জাস্ট একটা রেজিস্টর দিয়ে নিলাম। তো এটাকে যদি আমরা অ্যানালাইসিস করতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে অ্যানালাইসিস করা খুব একটা ইজি কিছু না, কারণ এই দুইটা ভোল্টেজ সোর্স না সিরিজ না প্যারালাল কীভাবে আছে কোনো প্যাটার্নের ভিতরেই পড়তেছে না। সো এই ক্ষেত্রে আমাদেরকে হেল্প করতে পারে হচ্ছে আমাদের মেশ অ্যানালাইসিস টেকনিক। তো এখন আমাদেরকে জানতে হবে কিভাবে আমরা এই কাজটা করব। তো এখানে ভোল্টেজ দেয়া থাকবে, ধরুন যে আমার ভোল্টেজ একটা দেয়া থাকবে, এখানে একটা V1 ভোল্টেজ মনে করুন দেয়া থাকবে। এরপরে মনে করুন যে এটা এগুলো রেজিস্টরের ভ্যালু, আচ্ছা এগুলো পরে দিচ্ছি, এখানে V2। তো আমাদেরকে ফার্স্ট অফ অল জানতে হবে যে কীভাবে আমরা কাজ করব। তো আমরা যদি একটু কেভিএল কেসিএলের সাহায্য নেই তাহলে আমরা দেখতে পাই যে মনে করুন এটা প্লাস, এখান থেকে আমি একটা কারেন্ট জেনারেট করলাম, যে কারেন্টটা হচ্ছে আমি এটাকে I1 দ্বারা প্রকাশ করছি। দেখুন, আমার যাতে মেশ অ্যানালাইসিসে হেল্পফুল হয় সেরকম একটা সিম্বল দ্বারা আমি এটাকে প্রকাশ করলাম, ঠিক আছে। দেন এটাকে প্রকাশ করলাম হচ্ছে I2 দ্বারা, ঠিক আছে। তাহলে এবার একটা জিনিস খেয়াল করুন, আমার এই ব্রাঞ্চে আমি ধরুন যে কারেন্টটা আমি বের করতে চাই, কোন ডিরেকশন অনুযায়ী? এই ডিরেকশন অনুযায়ী আমি কারেন্টটা বের করতে চাই। তাহলে এই ডিরেকশন অনুযায়ী কারেন্টটা কি আমরা বের করতে পারবো না? অ্যাজ পার কেসিএল মনে করুন এই কারেন্টটা আপনি জানেন না, কত ধরবেন? আপনি মনে করুন এই কারেন্টটা ধরে নিলেন I3, কথার কথা আপনি I3 ধরে নিলেন, ঠিক আছে। তাইলে এখন দেখুন এই পয়েন্টে কারেন্ট আমি দেখতে পাচ্ছি I1 ঢুকতেছে আর হচ্ছে I2 এবং I3টা আমার কি হচ্ছে বের হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে বেসিক্যালি I3 ভ্যালুটা আমার কত আসতেছে? I3 ভ্যালুটা দেখুন আমার আসতেছে I1 মাইনাস I2, ঠিক আছে। অ্যাজ পার কেসিএল এই যে ঢুকা কারেন্ট ইজ ইকুয়াল টু বের হওয়া কারেন্ট, এটা ফেললাম। আর দেন আমাদের I3 ভ্যালুটা আমার আসতেছে I1 মাইনাস I2। আমরা বেসিক্যালি মেশ অ্যানালাইসিসে যে কাজটা করব, আমরা এর পরবর্তীতে এই I1 মাইনাস I2টা সরাসরি অ্যাপ্লাই করব। অর্থাৎ আমরা এখানে বেসিক্যালি যে কাজটা করব, এখানের এই I3টাকে মুছে দিয়ে এই জায়গাটায় আননোনটা আমি কমাবো কিভাবে? এই যে I3 ভ্যালু কত পাইলাম? I1 মাইনাস I2 পাইলাম, সেটা এখানে আমি বসিয়ে দেব। তো এখন হচ্ছে এটা হলো আমি ভেঙে ভেঙে খুব সহজেই ইউজ করতে পারতেছি। আমরা ডিরেক্ট তাহলে কীভাবে করব? তো ডিরেক্ট করারও আমার ওয়ে আছে অবশ্যই। তাহলে ডিরেক্ট করার যে ওয়েটা সেটা হচ্ছে দেখুন
আমার এই যে এইখানে ধরুন যে আমি একটা লুপ চিন্তা করতেছি এখান থেকে একদম এই পাথ পর্যন্ত ক্লোজ লুপ, তাহলে এই লুপের এই যে পরিধি বরাবর এইটাকে বেসিক্যালি আমি বলতেছি পরিধি, ঠিক আছে। আর এইটা আমি ঠিক পরিধি বলতেছি না, কারণ এটার সাথে এই সার্কিটেরও রিলেশন আছে, এইটারও রিলেশন আছে, ঠিক আছে। তো এই পরিধির বাইরে আমি দেখতে পাচ্ছি যে এখানে হোক এখানে হোক এখানে হোক সব জায়গায় কারেন্ট হচ্ছে আমার I1, বাট এখানে এসে কারেন্টটা কী হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। সো আমি যে কাজটা করব, এই যে এই আউটসাইডে যে আমার কারেন্টটা, এই কারেন্টটাকে আমি এই ডিরেকশন অনুযায়ী জাস্ট এভাবে ঘুরিয়ে দেব, ঠিক আছে। অর্থাৎ এই কারেন্টটা আমরা এই ডিরেকশন অনুযায়ী দেখুন আছে, ঠিক আছে, এদিক থেকে এদিকেই যাচ্ছে। তার মানে এই কারেন্টটা কত আমরা দেখতে পাচ্ছি I1, অর্থাৎ এখানে যে কারেন্টটা থাকবে, এই যে এরকম প্যাচ দিয়ে যে কারেন্টটা থাকবে সেটা সবসময় ধরে নেবেন বাই ডিফল্ট আউটসাইড পার্টের কারেন্টটা, ঠিক আছে। এবার আসুন এটা কত ছিল আমরা একটু মাথায় রাখি, I1 মাইনাস I2। এবার আসুন এইটার কারেন্টটা দেখতে হবে, তাহলে এইখানেও একইভাবে লুপ এভাবে ঘুরাইতে হবে। তাহলে এভাবে যদি লুপটাকে ঘুরাই এই ডিরেকশন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আউটসাইড পার্টে কারেন্টটা I2। সো I2টাকে আমি এখানে বসিয়ে দেব, ঠিক আছে। দেন যখন আমি এই পার্টের কারেন্টটা অর্থাৎ এদিক দিয়ে ঢুকলে দেখুন আমার এইটা এদিক থেকে এদিকে ঢুকতেছে, এবং এটা এই পয়েন্ট থেকে আপনি এইভাবে চিন্তা করবেন, এই পয়েন্টের দিকে ঢুকতেছে কোনটা, I1টা, আর বের হয়ে যাচ্ছে কোনটা, I2টা। সো এই পয়েন্টে আমার এদিকে যদি নামেন তাহলে আপনার ঢুকা মাইনাস বের হওয়া কারেন্ট, অর্থাৎ এই কারেন্টটা বেসিক্যালি হবে হচ্ছে I1 মাইনাস I2। এখন দেখুন তাহলে আমি বের করতে চাই হলো এই দিকের কারেন্টটা, তাহলে এইটা আমরা কীভাবে বের করব, এটা নিয়ে হয়তো বা বিগিনার লেভেলের যারা তাদের অনেক কনফিউশন হয়, সেই জন্য আমি আলাদাভাবে আমি বলে দিচ্ছি। এখন ধরুন এই দিকে কারেন্ট, তো আমরা ম্যাথমেটিক্যালি আমরা জানি যে এটা এর মাইনাস ইয়েটা, তার মানে I2 মাইনাস I1 হওয়া উচিত। দেখি আমার লজিক্যালি হয় কি না। তো এদিক থেকে আমি ঢুকাচ্ছি, এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে এটা অনুযায়ী আমার ঢুকতেছে আগে কোনটা, I2 ঢুকতেছে, আর এই পয়েন্ট থেকে বের হয়ে যাচ্ছে কোনটা, I1টা বের হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এই কারেন্টটা বেসিক্যালি হবে, আমি বলছি কি, ঢুকা মাইনাস বের হওয়াটা, অর্থাৎ এইদিকে কারেন্টটা বেসিক্যালি হবে I2 মাইনাস I1ই হচ্ছে এই লজিক অনুযায়ী, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আপনাকে খুব ভালো মতো মাথায় রাখতে হবে। এখন মনে করুন যে আমার এদিক দিয়ে আমি একটা আচ্ছা এদিক দিয়ে এটাকে দিলে আর হচ্ছে না, যাই হোক এভাবে সার্কিটে যখন অ্যানালাইসিস করব এটা আপনারা বুঝতে পারবেন আরও ভালো মতো। তো এটা গেল একদম সিম্পল সার্কিট, এটার ভিতর ডিপেন্ডেন্ট সোর্স আসতে পারে। তো ডিপেন্ডেন্ট সোর্সটা আসলে ডিফিকাল্ট কিছুই না, একদম ইজি। সার্কিট যখন অ্যাপ্লাই করব তখনই আপনারা দেখতে পারবেন। আর এখানে KVL অ্যাপ্লাই করতে হবে অবভিয়াসলি। তো KVL কীভাবে অ্যাপ্লাই করব, সিম্পলি ধরুন যে এই পয়েন্ট থেকে কাউন্ট শুরু করলাম, এটার ইকুয়েশনটা আমি লিখতেছি না, জাস্ট আমি বলে দিচ্ছি। তাহলে এই পয়েন্ট থেকে কাউন্ট করলে KVL আগে আমার মাইনাস পাচ্ছি, তাহলে মাইনাস V1 প্লাস এই কারেন্টটা কত, এটা একটা রেজিস্ট্যান্স আছে মনে করুন R1, আর এটা মনে করুন R2, তাহলে মাইনাস V1 প্লাস I1 ইন্টু R1, তারপরে এদিকে নামলে আগে আমি পাচ্ছি প্লাস, তার মানে প্লাস V2, তারপরে এদিক দিয়ে নামলে আমার কত হচ্ছে, এই কারেন্ট কত, I1 মাইনাস I2, কিন্তু এই কারেন্টটা। সো এই কারেন্টটা হবে প্লাস I1 মাইনাস I2 ইন্টু R2 ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। একইভাবে এই লুপের ভিতর দিয়ে কারেন্ট যখন বের করব তখন কি করব, ধরুন এই পয়েন্ট থেকে এই ডিরেকশন অনুযায়ী যাব, যেহেতু লুপের ডিরেকশনটা এদিকে আছে। সো এদিকে গেলে কারেন্ট কিন্তু চেঞ্জ হয়ে I2 মাইনাস I1 হয়ে যাবে, অর্থাৎ এটার ভিতর দিয়ে কারেন্ট হবে I2 মাইনাস I1 ইন্টু R2 মাইনাস V2 প্লাস এই কারেন্টটা যেহেতু I2, সো এটা হবে I2 ইন্টু এই রেজিস্ট্যান্সটা মনে করুন R3, তাহলে প্লাস I2 ইন্টু R3 ইজ ইকুয়াল টু 0। তারপরে জাস্ট আমাদের ইকুয়েশন সলভ করতে হবে। তো এটা গেল একদম সিম্পল ইয়া। তো সার্কিটে আরও কিছু প্যাটার্ন থাকতে পারে, সে মনে করুন এদিক দিয়ে আমার একটা কারেন্ট সোর্স থাকতে পারে, মনে করুন সেই কারেন্ট সোর্সের ডিরেকশনটা এদিকে মনে করলাম। এখন কারেন্ট সোর্সটা দুভাবে থাকতে পারে, একটা হচ্ছে এই প্যাটার্ন, আরেকটা হচ্ছে এই প্যাটার্ন। মনে করুন আমি র্যান্ডমভাবে আমি দুইটা ভোল্টেজ সোর্স দুই সাইডে দিলাম, আর এদিক দিয়ে আমি একটা কারেন্ট সোর্স ঢুকাইলাম। এদের রেজিস্টর আছে অবভিয়াসলি, এখানেও রেজিস্টর আছে মনে করুন।
এখন এই দুইটা সার্কিটের দিকে আমরা যদি একটু ভালো মতো খেয়াল করি তাহলে আমরা একটা পার্থক্য ধরতে পারবো এই দুইটা সার্কিটের। কি পার্থক্য? এই কারেন্ট সোর্সটা মনে করুন 2 অ্যাম্পিয়ার, কথার কথা এই কারেন্ট সোর্সটাও আমি 2 অ্যাম্পিয়ারের কথার কথা মনে করলাম। তো আপনার মেশ অ্যানালাইসিসে হচ্ছে আপনার হচ্ছে এই আউটসাইড পার্টের কারেন্টটা। তো আপনি তো আউটসাইড পার্টের কারেন্টটা কারেন্ট সোর্স থেকে এখান থেকে পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আমার এই যে আউটসাইড পার্টে যদি এভাবে কারেন্ট সোর্স থাকে তাহলে আমি ক্লিয়ারলি বলতে পারি যে আমাদের এদিকের কারেন্টটা হচ্ছে আমার 2 অ্যাম্পিয়ার, বাট আমরা লুপ ধরছি হচ্ছে এই দিকে, ঠিক আছে, অর্থাৎ ঘড়ি কাটার দিকে। সো ঘড়ি কাটার দিকে যদি 2 অ্যাম্পিয়ারকে ঘুরাই তাহলে বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি এদিক থেকে এদিকে হচ্ছে 2 অ্যাম্পিয়ার। সো এই কারেন্টটা, এই লুপের কারেন্টটা আমরা সরাসরি -2 অ্যাম্পিয়ার বলে দিতে পারি। তাতে কী হইলো, আমার আননোনটা কিন্তু কমে আসলো, ঠিক আছে। এটা হচ্ছে আমার এই আউটসাইডে যদি আমার কারেন্ট সোর্স থাকে তাহলে আমার সুবিধা, আউটসাইড পার্ট, ঠিক আছে। বাট ইনসাইড পার্টে যখন আমার এরকম কারেন্ট সোর্স চলে আসবে তখন এই সার্কিটের প্যাটার্নকে আমরা বলি হচ্ছে সুপার মেশ। এটা নতুন একটা কনসেপ্ট, সেটা হচ্ছে এটার নাম হচ্ছে সুপার মেশ। দেখুন এটা কিন্তু ইনসাইডে, সার্কিটের ইনসাইডে আসতেছে। সো আপনি কিন্তু কোনোভাবেই বলতে পারতেছেন না এই লুপের কারেন্ট 2 অ্যাম্পিয়ার বা এই লুপের কারেন্ট 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে। সো এখন আমাদের টেকনিকটা কি? তো কিছুই না, দেখুন একদম সিম্পল, আমি বলে দিচ্ছি। মনে করুন আমি এদিকে কারেন্টটা I1 ধরলাম, এদিকে কারেন্টটা আমি ধরলাম I2। তো আমি একটু দেখিয়ে দেই, এটা মনে করুন V1 ভোল্টেজ সোর্স, এটা আমার V2 ভোল্টেজ সোর্স, এটা R1 রেজিস্ট্যান্স। আমি এটার একটু ইকুয়েশনটা লিখে দিচ্ছি যেহেতু সুপার মেশে অনেকের কনফিউশন হতে পারে। তো দেখুন আমি KVL অ্যাপ্লাই করব। অ্যাজ পার KVL ধরুন আমি এই পয়েন্ট থেকে কাউন্ট শুরু করতেছি, তো কারেন্টের দিকে যাব। তো এই আউটসাইড বরাবর কারেন্ট আমরা জানি I1। সো এই দিক দিয়ে যাইতে আগে আমি পাচ্ছি -V1, তাহলে -V1 লিখে নিলাম। তারপরে আমার পাচ্ছি এইদিকে কারেন্টের দিক অনুযায়ী আছে কত কারেন্ট, I1 × R1 অ্যাজ পার ওহমস ল, তাহলে প্লাস I1 × R1। তারপরে আমার যাওয়া উচিত কোথায়? যাওয়া উচিত হচ্ছে এদিকে। বাট এদিকে গেলে কি আপনি কোনো ভোল্টেজ পাচ্ছেন? আপনি কিন্তু লজিক্যালি কোনো ভোল্টেজ পাচ্ছেন না, কারণ এটা শুধুমাত্র অ্যাম্পিয়ার জানা। তো সুপার মেশে হচ্ছে এই ঝামেলাটা আছে, তার জন্য অবশ্যই আমাদের বিকল্প টেকনিক আছে। তো সেই বিকল্প টেকনিকটা কোনটা? সুপার মেশ যখন আমরা দেখব তখন আমরা এই দিক বরাবর এসে এদিকে না নেমে আমরা করব কি, এদিকে যেহেতু যে আমার লাভ হচ্ছে না, সো আমি এদিক দিয়ে এদিক দিয়ে গিয়ে আমি লুপ কমপ্লিট করব, ঠিক আছে। অর্থাৎ আমি এখান থেকে আমার চলে যাব হচ্ছে এদিকে। সো এদিক দিয়ে গেলে আমি দেখতে পাচ্ছি I2 কারেন্ট এটার ভিতর দিয়ে, তাহলে প্লাস I2R2 দেন হচ্ছে আমার কত, দেন আমি দেখতে পাচ্ছি প্লাস V2, তাহলে প্লাস V2 = 0। এটা গেল I1 I2, আমরা জানি আননোন, এগুলো ভ্যালু দেওয়া থাকবে, V1 V2 R1 R2 এগুলোর ভ্যালু দেওয়া থাকবে। সো এখন আমরা 2 অ্যাম্পিয়ারটাকে কীভাবে আমরা অপারেশন করব? তো এটার অপারেশন করা আসলে কিছুই না, আমি একটু আগে যে টেকনিকটা আমি দেখাইলাম, এই যে এই দিকের কারেন্টটা, এই দেখুন এদিকের কারেন্টটা আমি বের করতে চাই, যেটার এদিকে কারেন্ট দেওয়া আছে 2। সো 2 = লজিক্যালি আমরা কি বলতে পারি, দেখুন এই পয়েন্টে এভাবে বের হয়ে যাচ্ছে, তাহলে এদিক দিয়ে আগে ঢুকতেছে কোনটা, I2 ঢুকতেছে, তাহলে I2 থেকে জাস্ট মাইনাস হয়ে যাবে কত, I1 কারেন্টটা। তাহলে দেখুন দুইটা আননোন, দুইটা ইকুয়েশন হয়ে গেল। এখন জাস্ট আমরা এই দুইটা ইকুয়েশনকে সলভ করব, আমাদের ফাইনাল ভ্যালুটা চলে আসবে। সো আই থিঙ্ক আপনাদের মধ্যে প্রিলিমিনারি আইডিয়াটা এসে গেছে। এখন আমি বিভিন্ন প্রবলেম সলভের মাধ্যমে জিনিসগুলো আরও ক্লিয়ারলি আপনাদের বোঝানোর চেষ্টা করব। ব্যাস হয়ে গেল, আমরা প্রথম সার্কিটেই পেয়ে গেছি আমাদের সুপার মেশ। কেননা এই কারেন্টটা খেয়াল করে দেখুন আমার 2 অ্যাম্পিয়ার কারেন্ট, ঠিক আছে, ভালো করে খেয়াল করুন, এটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট এবং এটা ইনসাইডে আছে। বাট এই কারেন্টটা কিন্তু আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা আউটসাইড পার্টে আছে। সো আমি 1 অ্যাম্পিয়ার এদিকে আছে, তাহলে এদিক থেকে এদিকে হচ্ছে +1 অ্যাম্পিয়ার, তাহলে I1টা তার অপোজিট দিকে, তাহলে I1 = আমরা অলরেডি পেয়ে যাচ্ছি -2। তাহলে I1 এর ভ্যালুটা অলরেডি আমরা পেয়ে গেলাম কত, -2, যেটা আমার চাইছে। তাহলে I1টা পেয়ে গেলাম। এবার আমি নেক্সট ক্যালকুলেশন করব। I1 যেহেতু পেয়ে গেছি, তাহলে আর এই লুপের দিকে আর তাকানোর কোনো প্রয়োজন নাই। এবার আমরা চলে আসবো এই লুপে। তাহলে এই লুপ থেকে মনে করুন এই পয়েন্ট থেকে কাউন্ট শুরু করতেছি, তাহলে এখান থেকে আগে -10 ভোল্ট পাচ্ছি, তাহলে -10 আগে মাইনাস পাচ্ছি যেহেতু -10, দেন এদিকে ঢুকতেছি, তাহলে এদিক দিয়ে
ঢুকতে গেলে আগে ঢুকতেছে কোনটা, I2 ঢুকতেছে আর I1টা এই পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে প্লাস 2 ইন্টু I2 মাইনাস I1, মানে 2I2 মাইনাস 2I1, 2I2 মাইনাস 2I1, 2 ইন্টু I2 মাইনাস I1 অ্যাকচুয়ালি, তাই না? দেন আমার এদিক থেকে এদিকে যাওয়ার পর এদিকে তো যেতে পারবে না, কারণ এদিকে সুপার মেশ আছে। সো আমার এখান থেকে এদিকে চলে যাবে। তো এদিকে কারেন্ট যখন যাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি I1 এবং I3-র মাঝখানে, এবং ডিরেকশনটা হচ্ছে এদিকে। এদিক দিয়ে ঢুকতে আগে আমার I3 ঢুকতেছে আর I1টা দেখতেছি বেরিয়ে যাচ্ছে। সো আমার বেসিক্যালি হবে প্লাস 2I3 মাইনাস 2I1, 2I3 মাইনাস 2I1। দেন আমার লুপ কমপ্লিট করতে এখান থেকে আমার এদিকে নামতে হবে। তাহলে এটা তো আউটসাইড পার্টের কারেন্ট, কত, I3। তাহলে প্লাস 6I3 ইজ ইকুয়াল টু 0, 6I3 ইজ ইকুয়াল টু 0। এর ভিতর মনে হয় আমার I1 এর ভ্যালুটা জানা আছে। সো I1 আমাদের কি দেখতে পাচ্ছি দেখুন তো, আমাদের মাইনাস 2I1 মানে মাইনাস 4I1 আর ইন্টু মাইনাস 2 মানে হচ্ছে প্লাস 8I1, প্লাস 8I1, ভুল হইল না, প্লাস 8 হবে শুধু, সরি আন্তরিকভাবে দুঃখিত, ক্যালকুলেশনটা ভুল বলে ফেলেছি। I1 এর ভ্যালু আমি মাইনাস 2 বসিয়ে দিলাম, তাই প্লাস 8 শুধু 8, আর এটা কত, মাইনাস 10। তারপরে I2 কয়টা আছে, I2 একটাই আছে, তাহলে প্লাস 2I2 আর I3 আছে, I2 গেল, I3 হচ্ছে এই দুইটা, 6 আর 2 8, প্লাস 8I3 ইজ ইকুয়াল টু 0 দিয়ে রাখি 1 নম্বর ইকুয়েশন। যদিও এটা একটু মাইনাস করা উচিত ছিল, মাইনাস 2 হইতো, যাই হোক আমরা ক্যালকুলেটার সমাধান করব এটা। এবার আসুন সুপার মেশের এই জায়গাটা, একটু আগে আমি যেটা দেখাইলাম, আমার এইদিকে আমি দেখতে পাচ্ছি 2 অ্যাম্পিয়ার। সো 2 ইজ ইকুয়াল টু আমি বলতে পারি আমার এদিক দিয়ে ঢুকাইতে আগে ঢুকতেছে কোনটা, I3 ঢুকতেছে আর I2 দেখতেছি বেরিয়ে যাচ্ছে, তাহলে 2 ইজ ইকুয়াল টু I3 মাইনাস I2। তো আপনার যদি এভাবে এই ঢোকা বের হওয়া বুঝতে কনফিউশন তৈরি হয়, তাহলে আপনি একটা ওয়ে অ্যাপ্লাই করতে পারেন, সেটা একটু লেন্দি হবে। আপনি জাস্ট এখানে KCL অ্যাপ্লাই করুন, দেখুন বের হয়ে আসবে, কোনো সমস্যাই হবে না। রাফে KCL অ্যাপ্লাই করে ওইটাই জাস্ট এখানে বসিয়ে নিন। এখন দেখুন এই দুইটা ইকুয়েশনকে আমরা সলভ করবো ক্যালকুলেটারে। ইকুয়েশন দুইটা আননোন, তাই 2I2 8I3 আর 8 মাইনাস 2 মাইনাস, ওই সাইডে গেলে প্লাস 2, তারপর মাইনাস 1 প্লাস 1 2। I2 আমার আসতেছে মাইনাস 7/5। লেট মি চেক দি রেজাল্ট। I1 minus 2, shit, I1 তো minus 1 actually, আমি I1টা মাইনাস 1, এটা তো 1 অ্যাম্পিয়ার ছিল, আমি আন্তরিকভাবে দুঃখিত। দেখুন তাহলে মাইনাস 2 মাইনাস 4 ইন্টু মাইনাস 1, তাহলে প্লাস 4 হবে এটা, আর সব আই থিঙ্ক ঠিক আছে, প্লাস 4। তো এখন আমি ক্যালকুলেটারে বসাচ্ছি, দেখুন 2 8 প্লাস 6 আর এটা মাইনাস 1 1 এবং 2, তাহলে I2-র ভ্যালু মাইনাস 1 আসতেছে, I2-র ভ্যালু মাইনাস 1 আর I3-র ভ্যালু প্লাস 1, ঠিক আছে, রেজাল্ট মিলছে। তাহলে I2-র ভ্যালু মাইনাস 1 অ্যাম্পিয়ার এবং I3-র ভ্যালু হচ্ছে প্লাস 1 অ্যাম্পিয়ার। তাহলে এটা সলভ হয়ে গেল। আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা কি বলছে দেখি, ডিটারমাইন দ্য পাওয়ার ডিসিপেটেড অ্যাক্রস 6 ওহম রেজিস্ট্যান্স। 6 ওহম কই, এই যে এই রেজিস্ট্যান্স। তো এখানে দেখুন এই যে আউটসাইডে আমার কারেন্টের ডিরেকশন দেয়াই আছে, সো আমি এইটা অনুযায়ী সকল ডিরেকশন নিয়ে নেব। 7 অ্যাম্পিয়ার এই লুপের কারেন্টটা, তাহলে আমরা এদিকের কারেন্টগুলো এই ডিরেকশন অনুযায়ী নিব। তাহলে এটাকে I1 ধরলাম এবং এইটাকে I2 মনে করলাম। এবার দেখুন আমি KVL অ্যাপ্লাই করব। এইখানে একটা ভোল্টেজ ছিল, আমি সামহাউ মিসিং করে পেয়েছি, এটা হচ্ছে 20 ভোল্ট।
তাহলে দেখুন এই ডিরেকশন অনুযায়ী যাচ্ছি, ধরুন এই পয়েন্ট থেকে শুরু করলাম, তাহলে আগে আমি পাচ্ছি মাইনাস, তাহলে -20, তারপরে আমার দেখতে পাচ্ছি আউটসাইড পার্টে I1 কারেন্ট, সো +4I1, তারপরে 6, এই দিক দিয়ে I1 আগে ঢুকতেছে, তাহলে 6I1 -6 × 7, তাহলে 6 × 7 মানে 6 × 7 = 42। দেন আমি অবশ্যই এখান থেকে এদিকে গিয়ে এদিকে নামতে পারবো না, কারণ এটা সুপার মেশ, আগেরটা যেটা দেখতেন। তাহলে এইদিকে যেতে হবে, তাহলে +8, এটা হচ্ছে I2 এবং 7-এর মাঝখানে, তাহলে +8I2 -8 × 7, 27টা 56, +1 × I2, তার মানে +I2 = 0। তাহলে এখান থেকে দেখুন 6 আর 4 10I1, 10I1, এটা মিলায়, আর এটা কত 8 আর 1 9, 9I2 = আমার কত আসতেছে, কনস্ট্যান্টগুলো সব -20, -42, -56, +118 হবে 1 নম্বর ইকুয়েশন। আর আমি যদি এটা বের করি এখন, এই যে সুপার মেশেরটা, তো সুপার মেশেরটা করলে এদিকে 3, সো এদিক দিয়ে আগে ঢুকতেছে I2, তাহলে I2 - I1 = আমরা দেখতে পাচ্ছি 3, একটু আগে যেটা করলাম। সো এখান থেকে আগে I1 I2 বের করতে হবে, যেটা চাইছে সেটা বের করার জন্য। সো I1 I2টা আমি যদি ক্যালকুলেটারে এখন সলভ করি, তাহলে দেখুন 10 9 118, দেন হচ্ছে -1 1 এবং 3, তাহলে আমাদের I1 রিটার্ন করতেছে 91/19। ঠিক আছে, 91/19 I1 রিটার্ন করছে 91/19, অ্যাম্পিয়ার। আর I2 রিটার্ন করছে দেখুন 148/19। এবার আমার উদ্দেশ্যে আমি চলে যাব। I1 I2 বের না করলে আমার উদ্দেশ্য সফল হইতো না। I1 I2 পাবেন তো সার্কিটের সব কিছুই আপনি বের করতে পারবেন। তো পাওয়ার ডিসিপেটেড অ্যাক্রস 6 ওহম রেজিস্ট্যান্স, কই 6 ওহম, এই যে এটা। তাহলে পাওয়ার ডিসিপেটেড এই 6 ওহমের অ্যাক্রসে আমরা জানি দুইটাভাবে বের করা যায়, একটা V × I, আবার V²/R অ্যাপ্লাই করা যায়, আবার I²R অ্যাপ্লাই করা যায়। যেহেতু আমরা কারেন্ট পাইছি, সো আমরা I²R অ্যাপ্লাই করব। তাহলে সিম্পলি P6টা অ্যাকচুয়ালি হবে হচ্ছে, আমাদের দেখতে হবে 6 ওহমের ভিতর দিয়ে কারেন্ট কত। তো 6 ওহমের ভিতর দিয়ে কারেন্ট আমরা দেখতে পাচ্ছি I1 - 7, সো 91/19, I1 হচ্ছে 91/19 -7, তার উপর হোল স্কোয়ার, এটা হলো I² ইন্টু আর কত 6। সো এবার আমরা জাস্ট ক্যালকুলেটার হিসাব করব। তাহলে দেখুন 91/19 -7 এর উপর স্কোয়ার ইন্টু 6, তাহলে আমাদের আসতেছে 29.318। ঠিক আছে, একদম দশমিকে নিয়ে নিলাম, 29.319 এত ওয়াট। তাহলে হয়ে গেল। নেক্সট কোশ্চেনটা সলভ করি, দেখি কি বলছে। এই কোশ্চেনটাতে দেখুন চাইছে হইল ফাইন্ড IA, IB অ্যান্ড IC। তো I এর ডিরেকশন দেওয়া আছে IB IC। আমরা কি কাজ করতে পারি, আমরা এই লুপ অনুযায়ী আমরা ডিরেকশন নিই, তাহলে আমাদের একটু সুবিধা হবে। এই কারেন্টটাকে আমরা মনে করলাম IA, ঠিক আছে, যেহেতু I এর ডিরেকশনটা এদিকে। আর তাহলে সেই ডিরেকশন অনুযায়ী নিতে এই কারেন্টটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে, দেখুন আমার এই ডিরেকশন অনুযায়ী নিতে হবে। দ্যাট মিনস এই ডিরেকশন অনুযায়ী নিতে আমরা দেখতে পাচ্ছি IC ঠিক অপোজিট দিকে হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এটাকে তাহলে ধরে নেই -IC। আর IBটাকে আপাতত আমরা কনসিডার করব না, এটাকে জাস্ট মেশে যেভাবে অ্যাপ্লাই করি সেভাবে অ্যাপ্লাই করে পরে সেটা অনুযায়ী IBকে রিপ্লেস করে দিব। তাহলে এখন দেখুন আমার এই ডিরেকশন অনুযায়ী আমরা যাব। তাহলে মনে করুন এই পয়েন্ট থেকে কাউন্ট শুরু করলাম, তাহলে এদিক দিয়ে যাইতে আগে প্লাস পাচ্ছি, তাহলে +30,
কারেন্টের ডিরেকশন অনুযায়ী যাচ্ছি, তারপরে দেখুন এদিক দিয়ে গিয়ে এদিকে, তাহলে +45 +30 +45, দেন এদিকে উঠতেছি। তো এদিকে কারেন্ট কিন্তু অবশ্যই -IB নিব না, তাহলে আননোন কিন্তু বেড়ে যাবে। আমরা IA এবং IC থেকে আগে বের করার চেষ্টা করব। সো এই ডিরেকশন অনুযায়ী যাইতে আমার আগে দেখতে পাচ্ছি ঢুকতেছে কোনটা, IAটা ঢুকতেছে আর -ICটা বের হয়ে যাচ্ছে। তাইলে অ্যাকচুয়ালি এটা হবে +10 IA -10 × -IC, তার মানে +10 IC হবে। ঠিক আছে, +10 IC, তারপরে কোথায় যাচ্ছে, তারপরে যাচ্ছে হচ্ছে এখানে, তার মানে এটা হচ্ছে +20 IA ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা মনে হয় 10 আর 20 30 IA +10 IC ইজ ইকুয়াল টু, আমি বলতে পারি 30 40 -75, এটা 1 নম্বর ইকুয়েশন। এবার 2 নম্বর ইকুয়েশন রেডি করতে হবে আমাদের। 2 নম্বর ইকুয়েশন হচ্ছে এটা অনুযায়ী নিব, এই ডিরেকশন অনুযায়ী, তাহলে এটা অনুযায়ী যাইতে আমার এদিকে নামতে হবে। তো এদিকে নামতে হলে আমার দেখতে পাচ্ছি আগে এটা কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, আর এটা আমার ঢুকতেছে, তাহলে এটা অ্যাকচুয়ালি হবে -10, এই পয়েন্ট থেকে শুরু করে এদিকে যাইতে -10 IC -10 IA। ঠিক আছে, তারপরে আমরা কোনটা পাচ্ছি, তারপরে আমরা দেখতে পাচ্ছি আগে -45, আগে মাইনাস পাচ্ছি। দেখুন এটা কিন্তু ওই ডিরেকশনটা বুঝতে সমস্যা হলে আপনারা জাস্ট KCL অ্যাপ্লাই করুন, দেখুন এটাই আসবে। ঠিক আছে, তাহলে -45, দেন এখান থেকে আবার এদিকে উঠবে। ঠিক আছে, এদিকে আমরা -IC ধরছি, দ্যাট মিনস মাইনাস এই 15 আর 5 আমরা সিরিজে বলতে পারি, তাহলে একসাথে করে দেই, তাহলে -20 IC, যেহেতু এদিকে কারেন্টটা -IC ধরছি, -20 IC ইজ ইকুয়াল টু 0। তো আমরা জাস্ট এই দুইটাকে ইকুয়েশনকে সমাধান করে আমি IA এবং ICটা সরাসরি বের করব। ঠিক আছে, তাই দেখুন আমি ক্যালকুলেটর বসাচ্ছি। IA হচ্ছে আমাদের 30 10 -75, আর এখানের IA হচ্ছে -10, আর IC হচ্ছে -10 -20 -30, আর কনস্ট্যান্টটা হচ্ছে +45। তাইলে আমাদের IA আসতেছে -2.25, আর আমরা কিন্তু +ICটা পেয়ে যাচ্ছি, দ্যাট ইজ +IC কিন্তু চাইছে আমাদের কোশ্চেন। আমরা কিন্তু -IC ধরছি, বাট ক্যালকুলেটর রিটার্ন করতেছে আমাদের +IC। তো +ICটা কত আসতেছে, -0.75। এই দুটাকে আমি একটু চেক করে নিচ্ছি, তারপরে তো IB তো বের করাই যাবে এই দুটার সাহায্য নিয়ে। -0.75 অ্যাম্পিয়ার। আমি আগে ICটা চেক করে নিই। ঠিক আছে, মেবি ঠিক আছে, কারণ যে সুন্দর ভ্যালু আসছে ঠিক হওয়ারই কথা। IAটা হচ্ছে -2.25, ICটা হচ্ছে -0.75, একদম হুবহু মিলে গেছে। তাহলে এখন আমার লাগবে হচ্ছে IB। তাহলে IBর এই ডিরেকশন অনুযায়ী যাইতে আমাদের কি করতে হবে, দেখুন এই ডিরেকশন অনুযায়ী যাইতে আমরা দেখতে পাচ্ছি এটা অনুযায়ী এদিকে নামাইতে হইলে -IC ঢুকতেছে হচ্ছে -IC, আর IAটা বের হয়ে যাচ্ছে, তাহলে -IC -IA। ঠিক আছে, তার মানে -IC +IA বলতে পারি। এখন IC IA দুটোই আমাদের জানা, জাস্ট এখানে বসিয়ে দিলে ক্যালকুলেটারে আমি দেখুন যদি বসিয়ে দেই তাহলে ওইটা আমাকে রিটার্ন করবে। দেখুন সিম্পলি আমি ক্যালকুলেটারে বসিয়ে দিচ্ছি, 3 একদম +3 রিটার্ন করবে, তাহলে +3 অ্যাম্পিয়ার হবে IBর ভ্যালু। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা IBটা বের করতে সক্ষম হইলাম। ঠিক আছে, +3, হ্যাঁ ঠিক আছে। তো দেখুন আমার 3টা প্রবলেম সলিউশন হয়ে গেল। এবার আমি দেখি নেক্সট প্রবলেমটা কি বলছে। এটা অ্যাকচুয়ালি ডেস্কোতে এসেছিল 2016 সালে, এবং এখানে মাঝখানে একটা শর্ট সার্কিট। তো আমরা শর্ট সার্কিট থাকুক সেটা সমস্যা না, আমরা শর্ট সার্কিটে অ্যাপ্লাই এখানে করবো না, কারণ শর্ট সার্কিট এখানে আছে, তো এটারই আবার কারেন্ট চাইছে। সো শর্ট সার্কিট অ্যাপ্লাই করে এটা করাটা হয়তো আপনি মূল কারেন্ট পাবেন, বাট এই কারেন্টটা বের করা একটু জটিল হবে। সো এখানে আমাদের হেল্প করতে পারে হচ্ছে মেশ অ্যানালাইসিস। তো আমাদের আউটসাইড পার্টে দেখুন কারেন্টটা আমার জানাই আছে,
কত সেটা 6 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমার কত এই ডিরেকশন অনুযায়ী, এটা ডিরেকশন অনুযায়ী দেখুন 6 অ্যাম্পিয়ার নিলাম। তাহলে এই ডিরেকশন অনুযায়ী আমি এখানে নিলাম I1 এবং এইখানে আমি নিব I2। এরপরে আমরা জাস্ট এখানে কেভিএল অ্যাপ্লাই করব, এই লুপ আর এই লুপ। আমি বলেছি যে যে ব্রাঞ্চে এরকম কারেন্ট সোর্স থাকবে সেটাকে কারেন্ট সরাসরি বলা যায় এবং সেটাকে কনসিডার করার কোনো প্রয়োজন নেই। তাহলে এই পয়েন্টে আমি মনে করুন এখান থেকে কাউন্ট শুরু করতেছি, কারেন্টের দিকে যাব, কারেন্ট হচ্ছে এদিকে I1 এদিকে, সো এটা হচ্ছে প্লাস আউটসাইড পার্টে আছে, সো প্লাস 2I1। তারপরে এখান থেকে এদিকে নেমে এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো রেজিস্ট্যান্স নাই, সো 0 ভোল্টেজ। তারপরে আমার যাইতে হবে এদিকে, সো এটা একটু বুঝতে হবে। তাহলে এদিকে যাইতে হলে আমরা দেখতে পাচ্ছি I1টা আগে ঢুকতেছে আর 6টা বেরিয়ে যাচ্ছে, সো এটা বেসিক্যালি হবে প্লাস, ওরে I1 সরাসরি বেরিয়ে যাচ্ছে, দেখুন I1 বের হয়ে যাচ্ছে এখান থেকে, প্লাস I1 মাইনাস 1 ইন্টু I1 মাইনাস 1 ইন্টু 6, তার মানে প্লাস মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 3I1 ইজ ইকুয়াল টু 6, মানে I1 ইজ ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার, I1 ইজ ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এবার আমি এই লুপে চিন্তা করি, এই লুপে তাহলে ধরুন এই পয়েন্ট থেকে কাউন্ট শুরু করতেছি, তাহলে এটা থেকে কারেন্টের দিকে গেলে প্লাস 1 I2, দেন এখান থেকে এদিকে যাব, তো এদিকে যাইতে আমরা দেখতে পাচ্ছি I2টা ঢুকতেছে আর 6টা বেরিয়ে যাচ্ছে, তাহলে প্লাস 2I2 মাইনাস 2 ইন্টু 6, মানে হচ্ছে 6 2 12 ইজ ইকুয়াল টু 0। তাহলে 2 আর 1 3, 3I2 ইজ ইকুয়াল টু 12, মানে I2 ইজ ইকুয়াল টু 12/3, মানে হচ্ছে 4 অ্যাম্পিয়ার। দেখুন I1 I2 পেয়ে গেছি, এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে I বের করা। I এর ডিরেকশনও আমার জানা আছে, তাহলে Iটা বেসিক্যালি কী হবে, দেখুন I আছে এই ডিরেকশনে, এই ডিরেকশন অনুযায়ী I1 ঢুকতেছে আর I2 বেরিয়ে যাচ্ছে, সো I1 মাইনাস I2 মানে 2 মাইনাস 4, I1 হচ্ছে 2 আর I2 মানে হচ্ছে আমার 4, তাই 2 থেকে 4 বাদ দিলে আমার আসতেছে মাইনাস 2 অ্যাম্পিয়ার। হয়ে গেল, দেখি আমাদের রেজাল্টটা ঠিক আছে নাকি, মেবি ঠিক থাকার কথা, হ্যাঁ মাইনাস 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তো চলুন নেক্সট প্রবলেমটা সলভ করি, কী বলছে দেখি। নেক্সট প্রবলেমটা অ্যাকচুয়ালি বুয়েট এমএসসি 2017 সালে এসেছিল এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ডিপেন্ডেন্ট সোর্স আছে, সো একটু কেয়ারফুলি ক্যালকুলেশন করব, একটু লেন্দি হতে পারে এটা সলিউশনটা, কারণ এখানে তিনটা লুপ আমরা দেখতে পাচ্ছি, তার অবশ্য না ইজি হয়েও হইল না। এই পাশের লুপটা আমার জানা আছে 10I0, বাট I0টা আমরা দেখতে পাচ্ছি মাঝখানের দিকে, সো আমাদের হয়তো এটার ক্যালকুলেশনটা একটু লেন্দি হয়ে যাবে, কোনো উপায় দেখতেছি না এটাকে শর্ট করার। আচ্ছা ওয়েট, দেখি তো করা যায় কি না, আমি এই ডিরেকশন অনুযায়ী ফলো করি। আমাদের উদ্দেশ্য হচ্ছে I0 বের করা, ঠিক আছে সমস্যা নাই, আমি চ্যালেঞ্জ নিলাম, যেহেতু এটা নিলে আমার আননোন কমার একটা পসিবিলিটি আছে, তাও কি সম্ভব না, আননোন তাও কমাইতে পারবো না, কারণ 3টা আননোন হয়ে যাচ্ছে। এটা 10I0 ধরলাম, এই যে এইটার কারেন্টটা, তাহলে এটার ডিরেকশন অনুযায়ী এটাকে I1 ধরলাম, তাহলে অবশ্যই এটাকে ধরতে হবে তখন I2, করার কিচ্ছু নাই, তো আমরা আগাই। তো দেখুন আমি 10I0, এই কারেন্টটা পাইলাম 10I0, এটা জাস্ট এরকমই থাকলো আপাতত। এখন আমি এদিকের 10I0, দেখুন এইটাকে কিন্তু আমি ক্যালকুলেশন করতে পারছি না, কারণ এখানে আমার একটা কারেন্ট সোর্স পড়ে গেছে যেটা আমার ভেজাল করতেছে, সো এই লুপটাতে আপাতত আমি কোনো কাজই করতে পারবো না, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, ঠিক আছে। সো এখন আমরা কিভাবে তাহলে কাজ করব সেটা আমাকে বুঝতে হবে। তো তাইলে দেখুন আমি যে কাজটা করব, আমি এই লুপটা চিন্তা করব ফার্স্টে। তাহলে এই লুপটা যদি আমরা দেখি, তাহলে আমি ধরুন যে এই পয়েন্ট থেকে কাউন্ট শুরু করলাম, তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি প্লাস 20, দেন আমার এখান থেকে আমার এখানে এসে এদিকে উঠতে হবে, তাহলে এদিকে উঠলে আমরা দেখতে পাচ্ছি
প্লাস 10 ইন্টু এদিকে যাইতে ঢুকতেছে হচ্ছে I1 আর 10 I0টা বেরিয়ে যাচ্ছে, তাহলে প্লাস 10 I1 মাইনাস 10 ইন্টু 10 I0। ঠিক আছে, 10 তো আছেই, এই যে রেজিস্ট্যান্সের 10 আর 10 I0, তাই 10 100 I0। তো এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, রেজিস্ট্যান্সগুলো কিন্তু আছে কেতে, সো I1 I0 এগুলো সব আসবে হচ্ছে মিলি অ্যাম্পিয়ারে, এটা একটু আপনার খেয়াল রাখেন। তাহলে 100 I0 ইজ ইকুয়াল টু 0, তাই তো হচ্ছে, হ্যাঁ তাই হচ্ছে। তো এটা আমরা পাইলাম। এবার একই সাথে আমরা আরেকটা কাজ এখানে করতে পারবো, সেটা হচ্ছে খুব সিম্পল একটা কাজ, সেটা হচ্ছে আমি এই যে I0 আর এই দিকের এই দুই লুপে হচ্ছে কারেন্ট হচ্ছে I1 আর 10 I0, তাহলে I0 এর ভ্যালুটা আমরা কিন্তু বের করতে পারবো। তো I0 ইজ ইকুয়াল টু, আমরা যদি এখানে KCL অ্যাপ্লাই করি, I0 ইজ ইকুয়াল টু আমি দেখতে পাচ্ছি 10 I0টা ঢুকতেছে আর I1টা আমার বেরিয়ে যাচ্ছে, সো এই I0 ইজ ইকুয়াল টু আমি বলতে পারি কত, এই I0টা সমান আমি বলতে পারি এদিকে ডিরেকশন অনুযায়ী 10 I0 আগে ঢুকতেছে, দ্যাট মিনস 10 I0 মাইনাস I1। তাহলে এই দুটা ইকুয়েশনকে সলভ করে আমি কিন্তু I1 এবং I0 আগেই বের করে ফেলতে পারি, তৃতীয়টা অ্যাপ্লাই না করেই। তৃতীয়টা অ্যাপ্লাই করবো অবশ্যই, তার আগে আমরা এই কাজটা করব। তো দেখুন, তৃতীয়টা অ্যাপ্লাই করার আগে আমি এই কাজটা করে নেই, এই দুটাকে সলভ করে নেই। ইকুয়েশন 1, 10 I1 মাইনাস 100 মাইনাস 20, I1 আগে ধরছি, I1 এখানে হচ্ছে -1 আর I0টা হচ্ছে এই সাইডে, I0টা চলে গেলে +9 কনস্ট্যান্ট 0, তাহলে I1 আমাকে রিটার্ন করছে 18 অ্যাম্পিয়ার। I1টা আমরা পাইলাম 18 অ্যাম্পিয়ার। আর দেখুন I0টা আমি পেয়ে গেলাম 2 অ্যাম্পিয়ার, আমার ওইটা অ্যাপ্লাই করা লাগলো না 3 নাম্বার লুপটা, কারণ I0ই চাইছে। দেখতে প্রথমে অনেক জটিল মনে হয়েছে, বাট অতটা জটিল কিছুই না। আমরা দেখি I0 এর ভ্যালু 2 অ্যাম্পিয়ার কিনা। ও সরি, আমি একটা বড় মিস্টেক করে ফেলেছি, এটা মিলি অ্যাম্পিয়ার। তো দেখুন, এই ধরনের প্রবলেম কিন্তু আমাদের ইয়াতে আসাটা খুব স্বাভাবিক। তখন পরীক্ষার হলে গা হাত পা ছেড়ে দিয়ে বসে থাকেন না, কারণ আমারও কিন্তু সলভ করার সময় প্রথমে মনে হয়েছে যে এখানে 3টা আননোন হয়তো বা অনেক বড় হতে পারে, বাট 3 নাম্বার লুপটা আমাদের অ্যাপ্লাই করার প্রয়োজনীয় হতো না, তার আগে আমরা রেজাল্ট পেয়ে গেলাম। I0 ইজ ইকুয়াল টু 2 মিলি অ্যাম্পিয়ার, আর কোনো কিছু তো চাই নাই, সো দরকার নাই ওটা বের করার। তো এবার আমরা নেক্সট কোশ্চেনটা দেখি, 6 নাম্বার কোশ্চেনটা। তো এটা আমরা দেখতে পাচ্ছি আবার এখানে একটা ইয়াসো শর্ট ব্রাঞ্চ, এবং এখানে অ্যাম্পিয়ার দিছে, অ্যাম্পিয়ার মানে এটার সরি অ্যামিটার দিছে, মানে অ্যামিটার রিডিংটা কত, অ্যাম্পিয়ার রিডিংটা কত। তো আমরা যে কাজটা করতে পারি, এখানে আমরা 18 ভোল্ট, লুপ তো 3টা হয়ে যাবে, কোনো কি সহজ বুদ্ধি আছে? I0 কারেন্ট সোর্স থাকলে সুবিধা হইতো। আচ্ছা হোক, করি, চ্যালেঞ্জ দিলাম। এদিকে কারেন্টটা হচ্ছে I1 আমি ধরলাম, এই প্লাস থেকে কারেন্ট ধরলাম, তাতে প্লাস আসার সম্ভাবনা আছে, তাহলে এই কারেন্ট হচ্ছে I2 এবং এই কারেন্টটা আমার ধরলাম I3। তো এখন দেখুন, আমি এই লুপ থেকে কাউন্ট শুরু করতেছি, তাহলে আগে আমি মাইনাস, যেহেতু 3টা লুপ দ্রুত করার চেষ্টা করি একটু, -18 প্লাস 4/3 ইন্টু আউটসাইড কারেন্ট আমরা দেখতে পাচ্ছি I1, সো 4/3 ইন্টু I1, দেন আমার এখানে ঢুকতে হচ্ছে, এখানে আগে ঢুকতেছে I1, তাহলে +3I1 -3I2, 3I2, দেন আমার এদিকে নামতে হচ্ছে, এদিকে নামলে এটা I1 এবং I3 মাঝখানে, তাহলে আগে I1 ঢুকতেছে, দ্যাট মিনস +8I1
মাইনাস 8i3 ইজ ইকুয়াল টু 0। এটা 1 নম্বর ইকুয়েশন। এবার 2 নম্বর ইকুয়েশন, আমি এই লুপটা চিন্তা করতেছি। তাহলে ধরুন আমি এই পয়েন্ট থেকে কাউন্ট শুরু করতেছি, তাহলে এই দিক দিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি আগে i2 ঢুকতেছে আর i1 বেরিয়ে যাচ্ছে। তাহলে প্লাস 3i2 মাইনাস i1, যেটাকে ভাঙলে আমার আসে 3i2 মাইনাস 3i1। দেন হচ্ছে আমার দেখতে পাচ্ছি এই পরিধি বরাবর 4 ওহম প্লাস 4 ইন্টু i2। আই নটটা আমরা আপাতত ধরতেছি না, প্লাস 4i2। দেন আমার এটা শর্ট ব্রাঞ্চ, কোনো ভোল্টেজ ড্রপ নাই, তাহলে প্লাস 4i2 ইজ ইকুয়াল টু 0, 2 নম্বর ইকুয়েশন। এবার আমি এই লুপটা চিন্তা করি, তাহলে এটা এইদিকে ডিরেকশন, দ্যাট মিনস মনে করুন এখান থেকে শুরু করলাম, তাহলে প্লাস 8i3 মাইনাস 8i1। তারপরে দেখতে পাচ্ছি ধরুন এই পয়েন্ট থেকে শুরু করছি, তাহলে এখান থেকে এদিকে গিয়ে এটা তো 0 ভোল্টেজ, প্লাস 6i3। এখন আমাদের এই তিনটা ইকুয়েশন সলভ করে i1 i2 i3 আগে বের করে নিতে হবে। আমাদের i1 i2 এবং i3 পাইলেই আমাদের কাজ হবে। প্লাস 6i3 ইজ ইকুয়াল টু 0, 3 নম্বর ইকুয়েশন। তাহলে 1 2 3 আমরা ক্যালকুলেটর সমাধান করি। ক্যালকুলেটর 3টা আননোন যেভাবে সমাধান করে, তাইলে দেখুন প্রথমে হচ্ছে 4/3 প্লাস 3 প্লাস 8, এটা হচ্ছে i1 এর কোএফিসিয়েন্ট, i2 এর কোএফিসিয়েন্ট হচ্ছে -3, i3 এর কোএফিসিয়েন্ট হচ্ছে -8, কনস্ট্যান্ট হচ্ছে 18। 1 নম্বর সমীকরণে সব বসাইলাম। 2 নম্বর সমীকরণে -3i1 আর হচ্ছে 3 আর 4 7i2, আর i3 কোনো কোএফিসিয়েন্ট নাই মানে 0, কনস্ট্যান্ট 0। দেন হচ্ছে 3 নম্বর ইকুয়েশনে হচ্ছে i1 -8, i2 হচ্ছে i2 নাই 0, আর i3 হচ্ছে 8 প্লাস 6, কনস্ট্যান্ট 0। তাই দেখুন i1 এর ভ্যালু আমার আসতেছে, ওরে বাবা খুবই বাজে ভ্যালু, i1 189/68, i2 81/68। ক্যালকুলেশন ভুলই হইল নাকি? আর i3 হচ্ছে 27/17। আমাদের উদ্দেশ্য হচ্ছে i0 বের করা। তাহলে i0 বের করার জন্য যথেষ্ট ডাটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমাদেরকে এটা অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ i0 আমাদের এদিক অনুযায়ী, এদিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি i3 ঢুকতেছে, i2টা বেরিয়ে যাচ্ছে। সো i0 ইজ ইকুয়াল টু আমার হবে i3 মাইনাস i2, মানে 27/17 মাইনাস আমার কত 81/68। তাহলে আমি দেখুন ক্যালকুলেটর আবার ইউজ করি, 27/17 মাইনাস 81/68, 27/68 অ্যান্সার। 0.397, লেট মি চেক। কত আসছে? 0.397, বইতে দাও 0.40। ঠিক আছে, হয়ে গেছে। এত লম্বা ক্যালকুলেশন তাও আমি সাকসেসফুলি করতে পারছি, আমার নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে। কারণ এত বড় ক্যালকুলেশন করতে যে কারোরই সাধারণত ভুল হয়। যাই হোক, দেখুন আমি নেক্সট প্রবলেমটা দেখি। এখানে কি বলছে? ফাইন্ড লুপ কারেন্টস ইউজিং মেশ অ্যানালাইসিস। তো লুপ কারেন্ট বের করতে হবে। আমরা অনেক ছড়ানো ছিটানো কারেন্ট আমরা দেখতে পাচ্ছি, তো আর সবগুলোতে বলছে 10 ওহম। সো আমি এক কাজ করি, সবগুলোতে 10 বসিয়ে দিই। 10 ওহম, ইউনিটটা খেয়াল রাখবেন, এগুলো 10। তো লুপ কারেন্টটা আমি এখন যেদিকে খুশি ধরতে পারি, ধরলাম আমি এই প্লাস থেকে এদিক অনুযায়ী ধরলাম। তাহলে এটাকে আমি ধরলাম কত? i1। এখন আমরা এখানে একটা আউটসাইডে কারেন্ট সোর্স দেখতে পাচ্ছি, দ্যাট মিনস এই কারেন্টটা হচ্ছে আমাদের 1 এবং এটা লুপের দিক অনুযায়ী আছে।
তাহলে তো আমার ক্যালকুলেশন করা আরও ইজি হয়ে গেল। তাহলে এটা 1 অ্যাম্পিয়ার। দেন আমাদের এদিকের কারেন্টটা আমি ধরলাম I2, আর এগুলো সব সুপার মেশ, মাঝখানে প্রচুর সুপার মেশ আছে। আর এই কারেন্টটা I3, ঠিক আছে হোক। এখানে 3টা আননোন হলেও খুব একটা লেন্দি হবে না। দেখেন আমি কিভাবে সলভ করি। দেখুন ধরুন এই পয়েন্ট থেকে এখন কাউন্ট শুরু করলাম। তাহলে এখান থেকে কাউন্ট শুরু করলে আগে আমি পাচ্ছি, দেখুন কারেন্টের দিকে গেলে আগে মাইনাস পাচ্ছি 60 ভোল্টে, তাহলে -60। দেন আমার কত হবে, এখান থেকে আমার চলে যাবে এখানে, তাহলে এটা আউটসাইড পার্ট লুপের, তাহলে +10I1। 10I1 এর পরে কী হবে বলুন, আপনারাই বলুন। এটা অবশ্যই এদিকে ঢুকতে পারবে না, কারণ এটা সুপার মেশ। সো এটা এইখান থেকে পথ চেঞ্জ করে এদিক দিয়ে যাবে। তাহলে এটাও আমরা দেখতে পাচ্ছি এই লুপের আউটসাইড পার্ট, দ্যাট মিনস +10I2। তারপরে আবার একইভাবে সামনে আবার সুপার মেশ বাধা পাইল, তার মানে আবার এটা এদিক দিয়ে যাবে। তাহলে এদিক দিয়ে গেলে +10I3। তারপরে কি করবে, তারপরে এখান থেকে সে এদিক দিয়ে গিয়ে আবার এখানে দেখতে পাচ্ছে এদিকে তো যাবেই না সুপার মেশ, তাহলে অবশ্যই এদিকে যাবে। তাহলে এদিক দিয়ে গেলে I2 ঢুকতেছে আর 1টা বেরিয়ে যাচ্ছে, তাহলে +10 I2 -10 × 10 মানে হচ্ছে 100। তারপরে আর কি আছে, তারপরে এখান থেকে আমার এই 10টা আছে বাকি, তাহলে +10I1 = 0। একটা ইকুয়েশন হয়ে গেল, বাকি দুটাও পাওয়া যাবে যেহেতু সুপার মেশ। সুপার মেশের ইকুয়েশন সহজ হয়। তো সুপার মেশ অনুযায়ী দেখুন এই 2 অ্যাম্পিয়ার নামতেছে, তাহলে I1 ঢুকতেছে আর I2টা বেরিয়ে যাচ্ছে, দ্যাট মিনস I1 - I2 = আমি বলতে পারি I1 - I2 = আমি বলতে পারি কত, 2। 2 নম্বর ইকুয়েশন হয়ে গেল। এরপরে আমার 3 নম্বর ইকুয়েশন কী হবে, এই যে আরেকটা সুপার মেশ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই ডিরেকশন অনুযায়ী, তো এই ডিরেকশন অনুযায়ী I3 ঢুকতেছে, I2 বেরিয়ে যাচ্ছে, তাহলে I3 - I2 = হবে আমাদের 1। তাইলে এখন দেখুন এই 3টা ইকুয়েশনকে সলভ করলে আমাদের লুপ কারেন্টগুলো আমরা পেয়ে যাব, I1, I2, I3, যেটা আমার চাইছে কোশ্চেনে। তো আমি জাস্ট ক্যালকুলেটার ব্যবহার করবো এখন। 3টা আননোনের ইকুয়েশন, 10I1 কয়টা আছে দেখুন, একটা, দুটা, 10 আর 10 20, I1 এর জায়গায় 20 বসাইলাম। এরপরে I2 কয়টা আছে, এই দেখুন 10, একটা, দুইটা, আর নাই, 10 আর 10 এটাও 20। I3 কয়টা আছে, I3 একটাই, 10, তাহলে I3 এর জায়গায় 10 বসাইলাম। দেন হচ্ছে আমার এটা কত, 60 - 160, ওই সাইডে গেলে +160, তাহলে +160। দেন আসি আমার দ্বিতীয় ইকুয়েশন, I1 এর সহগ 1, I2 এর সহগ -1, I3 এর কিছু নাই মানে 0, কনস্ট্যান্ট 2। দেন লাস্টের ইকুয়েশন -1, I1 এর কোএফিসিয়েন্ট, I2 এর কোএফিসিয়েন্ট 0, I3 1, আর হচ্ছে হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে 1। তাহলে I1 দেখুন আসতেছে 19/5, লেট মি চেক কত এটা, BIFPCL কেন যেন রেজাল্টটা মিলল না। ইয়েস, মেবি আমি আমার ভুলটা ধরতে পেরেছি। 10 ইন্টু, এটা তো 100 হয় না, 10 ইন্টু 1, এইখানে আমার ভুলটা হয়েছে। এটা অ্যাকচুয়ালি হবে 10। তাহলে জাস্ট কোন জায়গাটায় চেঞ্জ হবে দেখুন, আমি জাস্ট প্রথম ইয়াতে এটা হচ্ছে 60, 10 +70, জাস্ট ওইটাকে +70 বানিয়ে দিচ্ছি। তাহলে I1 এর ভ্যালু 20203। এবারও তো মিলল না, কোথায় ভুল হচ্ছে। -60, এটা 2 অ্যাম্পিয়ার, এটা 1 অ্যাম্পিয়ার, এটা তো 10, এটাও 10, -2.4 দাও।
-60 yes আমি ধরতে পেরেছি এখানে আসলে এখানে যে সলিউশনটা দিছে সেই সলিউশনটাতেই ভুল আছে। আমাদের সলিউশনটা এটা কিন্তু কমপ্লিটলি কারেক্ট, কারণ এখানে তারা দিছে হইলো এই কোএফিসিয়েন্টটা সমান হচ্ছে 60, বাট 60 তো কখনোই হবে না, কারণ এখানে একটা 10 আছে। ভালো করে খেয়াল করুন, এখানে আমার একটা 10 আছে, সো কোনোভাবেই এটা 60 আসা পসিবল না। সো আমাদেরটা এখানে কমপ্লিটলি কারেক্ট, 60 হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। তাইলে আমরা এখানে অ্যাকচুয়ালি পাচ্ছি 3, I1 এর ভ্যালু পাচ্ছি 2, I1 এর ভ্যালুটা পাচ্ছি 2, লুপ কারেন্ট I1 ইজ ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার। I2 এর ভ্যালুটা দেখুন পাচ্ছি 0, I2 পুরো 0 হয়ে যাচ্ছে, নিউট্রালাইজ করে ফেলতেছে সামহাউ। আর I3 এর ভ্যালুটা দেখুন আমি পাচ্ছি 3 অ্যাম্পিয়ার। আমি আর একবার জাস্ট চোখের পলকে আমি দেখে যাই, কারণ যেহেতু -60 + 10 I1 + 10 I2 + 10 I3 + 10 I2 - 10 × 1 10 + 10 I1 ইজ ইকুয়াল টু 0। তাহলে I1 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 20, 10 আর 10 20, I2 এর হচ্ছে 20, I3 এর হচ্ছে 10, আর এটা হচ্ছে +70। তারপরটা হচ্ছে I1 - I2 ইজ ইকুয়াল টু 2, তাহলে 1 - 1 0 2, ঠিক আছে। তারপরটা হচ্ছে এটা I3 - I, এখানে বেসিক্যালি হবে I3 - I2। দেখুন আমারই ভুল হয়েছে এখানে ক্যালকুলেশনে। তাহলে I3 - I2 করলে অ্যাকচুয়ালি আমার হবে হচ্ছে 0 -1 1 এবং 1। তাহলে I1 এর ভ্যালু দেখুন আসতেছে 2.4। এবার বইয়ের সাথে হুবহু মিলে গেছে, সেটাই আমি বলতেছি। আমার সন্দেহ খটকা লাগতেছিল, এই জন্য আমি এটাকে আরেকবার দেখে নেব। আর এটা 0.4 অ্যাম্পিয়ার, আর I3টা আমার আসতেছে 1.4 অ্যাম্পিয়ার। I3টা আমার আসতেছে 1. এটা 0.4 কিন্তু, আর I3টা আসতেছে 1.4 অ্যাম্পিয়ার। এবার ঠিক আছে, দেখুন ওখানে আমি বেশ কিছু ভুল ছিল আমার, এই কারণে লম্বা ক্যালকুলেশন তো, যার কারণে এরকম ভুল হয়। ঠান্ডা মাথায় এগুলো সলভ করতে হবে। তো এবার দেখি আমরা একটু নতুন আরেকটা প্যাটার্ন আমরা দেখব। বেসিক্যালি আর দুটো প্রবলেম আমাদের আছে, এই দুটো একদম কাছাকাছি। তো এবার হচ্ছে উল্টোটা, এর আগে সার্কিট দেওয়া ছিল, সেটা থেকে আপনার ইকুয়েশন বের করে সমাধান করতে হয়েছে। এবার ইকুয়েশন দেওয়া আছে, সেখান থেকে আপনাকে সার্কিট আঁকাইতে হবে। তো এই দেখুন 8 এবং 9টা দেখাচ্ছি না, 9টা এভাবেই আপনারা দেখতে পাবেন। তো আগে এটা নিয়ে আমি আলোচনা করি, এটা আমরা কীভাবে অ্যাকচুয়ালি এটা কীভাবে আমরা ট্যাকেল দিব। তো দেখতেই পাইছেন যে সার্কিট থেকে আমরা কিভাবে সলভ করেছি। তো এটা আসলে ফার্স্ট টাইম দেখে একটু করাটা কঠিন। তো আমি দেখুন আপনাকে স্টেপ বাই স্টেপ প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি, আই থিঙ্ক আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। তো আমরা ফার্স্ট ইকুয়েশনটায় দেখতে পাচ্ছি একটা 24 আছে। তো মেশ অ্যানালাইসিসের টেকনিক খাটাইতে হবে, মেশ ইকুয়েশন। তো এরকম কনস্ট্যান্ট কোথায় হয়, যেখানে আমার ভোল্টেজ সোর্স থাকে সেখানেই তো আমরা এরকম কনস্ট্যান্ট ভোল্টেজ পাই। দ্যাট মিনস আমরা বুঝতে পারছি এখানে একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স বিদ্যমান, যেটার ভ্যালু হচ্ছে 24। তাহলে এখানে আমি একটা 24 প্লাস মাইনাস দিয়ে দিলাম। আমি জানি না প্লাস মাইনাস কোন দিকে রেজিস্ট্যান্স দিব, কারেন্ট, এগুলো কোনো কিছু আপাতত জানি না। তো এটা 24 মনে করলাম, তাহলে এটাকে আমি 24 ভোল্ট, এইটা চেঞ্জ হবে না, আই থিঙ্ক চেঞ্জ হবে না। সো আমি এটাকে এরকমই বসাইলাম।
দেন দেখুন নেক্সট পার্টে আমি যাব। নেক্সট পার্টটা হচ্ছে, আচ্ছা এটাকে তাইলে আমি একটা কাজ করি, 25 এক সাইডে নিয়ে নেই 24টাকে, তাইলে আমার অ্যানালাইসিস করতে আরেকটু সুবিধা হবে। 25i1 মাইনাস 5i2 মাইনাস 15i3 মাইনাস 24, 15i3 মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে আমরা বুঝতে পারছি, দেখুন এই পয়েন্ট থেকে যদি আমি কাউন্ট শুরু করি, তাহলে আগে পাচ্ছি মাইনাস, সো সেই মাইনাস 24 পেয়ে গেছি। তার মানে আমার হতে পারে কারেন্টের ডিরেকশনটা উপরের দিকে, ঠিক আছে, অর্থাৎ এখান থেকে এই দিকে আমরা বেসিক্যালি যাব। তাইলে কারেন্টের ডিরেকশনটা আগে আমি দিয়ে নেই, তারপরে রেজিস্ট্যান্স এগুলো দিব। তো প্রথম লুপে অবশ্যই আমার I1 কারেন্ট, আমি জানি না সামনে রেজিস্ট্যান্স কি, এখন আস্তে আস্তে আমি দেখব। তো দেখুন মাইনাস 24 হয়ে গেল। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, 25i1 মাইনাস 5i2 মাইনাস 15i3। এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, আপনার হয়তো মনে হতে পারে যে আমি এখানে রেজিস্ট্যান্স দিয়ে 25 দিয়ে দেব। তো এই প্রসেসে যদি যান তাহলে আমি বলবো যে আপনার ভুল হবে। আপনাকে অবশ্যই যখন আপনি এখানে I1 কারেন্ট চিন্তা করবে, তখন ফার্স্টে I1 এর দিকে তাকাবেন না, ফার্স্টে তাকাবেন হচ্ছে এগুলোর দিকে, এই যে পরের টার্ম যেগুলো আছে এগুলোর দিকে তাকাবেন। তো পরের টার্মে আমি দেখতে পাচ্ছি একটা I2 আছে এবং একটা I3ও আছে। তো I2 এবং I3 আনা পসিবল কি করলে, আমি যদি মাঝখান দিয়ে আমি একটা রেজিস্ট্যান্স চিন্তা করি এবং এদিক দিয়ে আমার একটা সেপারেশন ব্রাঞ্চ আছে এবং এদিক দিয়ে আরেকটা রেজিস্ট্যান্স যদি চিন্তা করি, দেখুন আস্তে আস্তেই আপনারা বুঝে যাবেন। আমার এই জিনিসটা জাস্ট একটু ফলো করুন, আপনারা বুঝে যাবেন ক্লিয়ারলি। তো আমি কি বললাম একটু আগে, যে আমার এখানে একটা রেজিস্ট্যান্স আছে I1, একটা R1 একটা রেজিস্ট্যান্স আছে, সেটা আমি দেখবো, অবশ্যই কনসিডার করব। তার আগে আমি যখন আমি I1 দেখব, তখন আমি I1 এর কোএফিসিয়েন্টের দিকে ফোকাস করব না, আমি ফোকাস করব হচ্ছে I2 এবং I3 এর কোএফিসিয়েন্টের দিকে। তাহলে I2 এর কোএফিসিয়েন্টটা কত আছে, 5 আছে। তার মানে আমি এখানে নিঃসন্দেহে 5 ওহম দিতে পারবো। কিভাবে, একটু পরেই আপনারা দেখতে পাবেন কিভাবে আমি এত গ্যারান্টি সহকারে দিলাম। এই জন্য আসলে বেসিকটা ক্লিয়ার থাকাটা জরুরি, তাহলে খুব দ্রুত আপনি এগুলো ক্যাচ করতে পারবেন। তো এটা 5 দিলাম, দেখুন আমি একটু পরে এক্সপ্লেন করলে এটা বুঝতে পারবেন যে কেন এত সহজে আমি মাথায় এসে গেল যে এটা 5ই হবে। আর হচ্ছে অন্য আরেকটা কি I3 আছে, তো I3টাকে আমার এই ব্রাঞ্চে আমি চিন্তা করছি, ঠিক আছে, অর্থাৎ আচ্ছা এইদিকে কারেন্টটা বেসিক্যালি হচ্ছে আমার I2 এবং এদিকে একটা ব্রাঞ্চ আছে, এখানে সামনে কিছু একটা করব অবশ্যই, তবে তার আগে এখানে আমি I3 বসিয়ে দেই। তাই যেহেতু I3 এর কোএফিসিয়েন্ট হচ্ছে আমার 15, সো এখানে আমি একদম সেফলি আমি 15 বসিয়ে দিতে পারবো, ঠিক আছে। এবার দেখুন আমি এখন খুব সহজে এটাকে অ্যানালাইসিস করতে পারবো কিভাবে, -24 আমি এখানে একটা কিছু হতে পারে নাও পারে, তার আগে আমি এই সাইডটা দেখব। তাহলে এদিক দিয়ে যদি KVL অ্যাপ্লাই করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন +5i1, তাহলে 5i1 এখানে কত হচ্ছে, 5i1 মাইনাস 5i2, ঠিক না, জাস্ট এদিক বরাবর এখানে মনে করুন কানেকশন আছে, সেই বরাবর আসলে +5i1 মাইনাস 5i2, তারপরে আবার এখান থেকে নিচের দিকে নামতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা I1 আছে, তাহলে এটা 15 ওহম, তাহলে +15i1 মাইনাস 15i3, তো এখন দেখুন তো এই I2 এবং I3 ভ্যালুতে কিন্তু কোনো রকম চেঞ্জ আসবে না, -5i2 হবে, এটা -15i3 হবে, এবং আমরা দেখতে পাচ্ছি এই I2 এবং I3 এর আগে মাইনাসই আছে, ঠিক আছে। সো এটা নিঃসন্দেহে আমি বুঝতে পারলাম যে তাইলে 5 এবং 15ই আমার কোএফিসিয়েন্ট হওয়া পসিবল। এখন আমাদেরকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্সটা কি, আমরা এইটা যখন বসাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি এক্সট্রা 5 আর 15 20i1 চলে আসছে, আর আমাদের এখানে আছে 25i1, তার মানে আমরা সেফলি এখানে আর 5 ওহম দিয়ে দিলেই, দেখুন এই 5 ওহম থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি আউটসাইড পার্ট I1 এর, সো এখান থেকে আমরা 5i1 পেয়ে যাচ্ছি। তাহলে 5i1 আরও এর সাথে যদি যোগ করে দেই, তাহলে দেখুন 5i1 আরও এর সাথে যোগ করলাম, আর আগের -24 তো আছেই, তাহলে দেখুন তো হুবহু আমার এই সার্কিট ফিরে আসে কিনা, হুবহু এই ইকুয়েশন ফিরে আসে। এত ইজ ইকুয়াল টু, দেখুন পুরো একটা পাথ,
হয়ে গেল। দ্যাট মিনস এখান থেকে আমি এই পয়েন্টকে জয়েন করে নিলাম। তো এভাবে আমরা এই লুপটা কমপ্লিট করতে পারলাম। এবার আমার সেকেন্ড লুপে যাইতে হবে। এখন শুধু এটা দেখলেই তো হবে না, সেকেন্ড এবং থার্ড অপশনটাও আমার দেখতে হবে। সো এখানে যখন যাব তখন আমরা দেখতে পাচ্ছি 5i1 - 15i2 = 0। ঠিক আছে, আমাদের এদিক দিয়ে কিছু একটা হতে পারে, এটি কিছু একটা হতে পারে। তো এদিক দিয়ে আমার ডিরেকশন হচ্ছে এদিকে। সো এদিক দিয়ে যাইতে আমার লাগতেছে কত, এদিক দিয়ে যাওয়া লাগতেছে। তাহলে এটা আমি দেখতে পাচ্ছি 5i2, এদিক দিয়ে যদি যাই তাহলে i2 ঢুকতেছে, i1টা বেরিয়ে যাচ্ছে। তাহলে 5i2 - 5i1 এত = 0 দিয়ে দেবো। যদি শর্ট করে দেই তাহলে আমার কি এটার সাথে মিলতেছে? মিলতেছে না, কেননা এখানে আছে -15i2 আর +5i1। তো i1 এর আগে প্লাস আছে আর এটার আগে মাইনাস আছে। ঠিক আছে, আমরা সেটা আনবো। আগে আমরা কোএফিসিয়েন্টের দিকে ফোকাস করি। চিহ্নটা পরে দেখলেও হবে, কেননা এই সাইডে 0 আছে। সো এটা চিহ্নটা খুব একটা সমস্যা হবে না। আমরা কোএফিসিয়েন্টটা দেখি। i1 এর কোএফিসিয়েন্টটা মিলছে 5i1, বাট i2 এর কোএফিসিয়েন্টটা 5 আছে, তাহলে আরও লাগবে 10। তাহলে 10 ওহমকে আমি জাস্ট আউটসাইড পার্টে অ্যাড করে দিতে পারবো। হয়ে গেল। দেখুন এখন কীভাবে মিলাই দেই আমি। এটা 10 ওহম, আর এখানে কিছু ঢুকানোর দরকার নেই রেজিস্ট্যান্স, কারণ এটা ঢুকাইলে চুরিল হয়ে যাবে। তাহলে +10। এখন দেখুন আমি দেখতে পাচ্ছি তাহলে 5i2 - 5i1 প্লাস এটা কত, আউটসাইড পার্টে আমরা জানি 10i2, তাহলে +10i2 = 0। তাহলে এখান থেকে এটাকে সিম্পলিফাই করলে কত হচ্ছে, 15i2 - 5i1 = 0। এখন আপনি যদি উভয় পক্ষকে -1 দিয়ে গুণ দেন, এইটাকে -1 দিয়ে গুণ দিলে -15i2 + 5i1 এটাকে -1 দিয়ে গুণ দিলে 0। তার মানে এটা চিহ্ন চেঞ্জ। -15i2 দেখুন মিলে গেছে, +5i1 মিলে গেছে। সো ঠিক আছে, এবার আমি লাস্ট পার্টে যাই। লাস্ট পার্টে আমরা দেখতে পাচ্ছি 15i2, আচ্ছা এই -12টাকে এক সাইডে নিয়ে আসি। তাহলে 15i1 - 20i3 +12 = 0। তো আমরা একটা কাজ করি, ডিরেকশন অনুযায়ী যাই। এখান থেকে এদিকে গেলে i3 - i1 হচ্ছে। দ্যাট মিনস এটাকে ওই সাইডেই নেওয়া লাগতো, অর্থাৎ ইকুয়েশনের সবগুলোকে ওই সাইডে নিয়ে যাই, জাস্ট সবগুলোকে -1 দিয়ে গুণ। ঠিক আছে, তাই 20i3 - 15i1 -12 = 0 এভাবে নিলাম। তাহলে দেখুন আমি এখানে সার্কিট সম্পূর্ণ করব কোনোভাবে, অবশ্যই সম্পূর্ণ করব। তার আগে এদিকে যাই, যেহেতু কারেন্টের ডিরেকশন আছে এদিকে। তাহলে এই পয়েন্ট থেকে গেলে দেখুন +15 × i3 - i1, 15 × i3 - i1। তাহলে এটা আমি লিখে দিচ্ছি 15i3 - 15i1। তাহলে দেখুন আমার -15i1 হুবহু মিলে গেছে, বাট 15i3টা এটা হলো 20 আর এটা আছে 15, তাহলে আরও 5 ওহম লাগবে। তাহলে 5 ওহমকে সিম্পলি এখানে দিয়ে নিলেই তো হয়ে গেল। তাই দেখুন 5i3 হয়ে যাচ্ছে, যেহেতু আউটসাইড পার্টের এই কারেন্টটা হচ্ছে আউটসাইড পার্টের কারেন্ট। তাহলে 5 ওহম দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এইখানে +5i3 আর লাস্টে আমার কত আছে, আর এটা দেখতে পাচ্ছি -12। তাহলে এই ডিরেকশন অনুযায়ী যাচ্ছি, তাহলে একটা এরকম কনস্ট্যান্ট ভ্যালু মানে এখানে আমার ভোল্টেজ সোর্স হবে। তাহলে মাইনাস আর এটা হচ্ছে প্লাস, তাহলে এই যে মাইনাস প্লাস দিয়ে দিলাম, এইখানে 12 ভোল্ট হয়ে গেল আমার সার্কিট। এটা দেখে দেখে তো আমি অ্যাকচুয়ালি এক্সপ্লেন করলাম দেখে এত বড় মনে হচ্ছে, বাট যখন আপনারা বুঝতে পারবেন, এই জিনিসগুলো ক্লিয়ারলি বুঝতে পারবেন, তখন আপনারা কিন্তু খুবই কুইকলি এগুলো সলভ করতে পারবেন। তো আমি এখন দেখি নেক্সট প্রবলেমটা আমার কী বলছে। তো নেক্সট প্রবলেমটা অনেকটা এই যে এইরকমই। তো আমি এত কথা না বাড়িয়ে দেখুন অ্যানালাইসিস শুরু করে দিই। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ভোল্টেজ সোর্স আছে, তাহলে এই ভোল্টেজ সোর্সটাকে ওই সাইডে নিলে -20 হয়। সো আমি একটা ভোল্টেজ সোর্স ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আগে দিয়ে নিচ্ছি, +- 20 ভোল্ট।
তাহলে দেখুন আমার 20 যদি ওই সাইডে যায় তাহলে -20, তাহলে এই লুপ থেকে উপরের দিকে গেলে -20 আমি বুঝতে পারলাম। আর এটা দেখুন একেবারে হুবহু 5i1 - i3, তাহলে আমি বুঝতে পারতেছি যে i1 কারেন্টটা এরকম একটা জায়গায় কোথাও হবে, আর i1 থেকে i3 মাইনাস, তার মানে আর রেজিস্ট্যান্সের ভ্যালু সমান, তার মানে অ্যাকচুয়ালি i3 কারেন্টটা বেসিক্যালি হবে এই জায়গায়। ঠিক আছে, এখন এই দুইটার মাঝখান দিয়ে 5 ওহমের আমার একটা পয়েন্ট আছে। তাইলে দেখুন আমি এর আগে যা দেখিয়েছিলাম সেগুলো অনুযায়ী এখন ম্যাচ হলো। এই 20টা ওই সাইডে গেল, তাহলে এই যে -20 প্লাস এদিকে ব্রাঞ্চ আছে অ্যাকচুয়ালি, তাহলে এই ব্রাঞ্চের অনুযায়ী i1টা ঢুকতেছে, i3 বেরিয়ে যাচ্ছে, তাহলে +5i1 - i3 এটা মিলে গেল। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি i1 - i2, তো i1 হচ্ছে এখানে, তাহলে i2টা কোন সাইডে নিব, তাইলে i2টা আই থিঙ্ক এই সাইডে নিতে হবে। i2টা আমি এইদিকে নিলাম। ঠিক আছে, আমরা দেখবো এদিকে কিছু একটা হয়তো করা লাগতে পারে। তো এটা কত, +4, তার মানে 4 ইন্টু দেখুন এটা ঢুকতেছে, আমি এদিকে আসতে হবে তাই না, -20 পর অবশ্যই আমার এদিকে আসতে হবে। তো এদিকে আসলে +4i1 - i2ই হয়ে যাচ্ছে। তাহলে হুবহু একদম দেখুন আমার প্রথম ইকুয়েশনকে আমি মিলাই ফেললাম। ঠিক আছে, প্রথম ইকুয়েশনকে আমার ইজিভাবে মিলাই ফেললাম। এখন সামনে এদিকে কি আছে আমি আপাতত জানি না, এদিকে কিছু একটা হয়তো আছে, এগুলো আমি জাস্ট এদিকে রেখে দিলাম। তো এখন দেখুন দ্বিতীয় ইকুয়েশনে যাব। তো দ্বিতীয় ইকুয়েশনে যাইতে আমাদের দেখতে পাচ্ছি +4i2 - i1। তো +4i2 - i1 মানে কি, আমার এইদিকে ডিরেকশন আছে, এই ডিরেকশন অনুযায়ী এই যে দ্বিতীয় লুপ, তার মানে এখান থেকে ধরতে হবে। তাহলে দেখুন এই যে এই পয়েন্ট থেকে যদি কাউন্ট করি, তাহলে +4 এটা অনুযায়ী i2টা ঢুকতেছে আর i1টা বেরিয়ে যাচ্ছে, তাহলে +4i2 - i1। তারপরে আমার বলছে +4i2 - i3, তার মানে আমরা বুঝতে পারছি এখানে আরেকটা 4 ওহমের রেজিস্টর আছে যেটার মাধ্যমে এই জাংশনটা হয়েছে। ঠিক আছে, তাহলে এটাও 4 ওহম, তাহলে +4i2 - i3 এটাও মিলাই দিলাম। তো এরপরে বলছে 0, তার মানে এটা লুপে ফিরে আসবে, মানে এখানে পুরোপুরি শর্ট সার্কিট। তাহলে দেখুন মিলে গেছে, +4i2 - i1 +4, এদিক দিয়ে ব্রাঞ্চ ওপেন করে দিই, তাহলে পরে সমস্যা হবে। ঠিক আছে, তাহলে এটাও আমাদের হয়ে গেল। তো এবার আমি দেখি লাস্ট ইকুয়েশনটা, +5i3 - i1। তাইলে আমি মনে করুন এই পয়েন্ট থেকে শুরু করতেছি, তাহলে এই পয়েন্ট থেকে শুরু করলে আমার এদিকে গেলে, এদিকে আসলে আমার হয়েছিল i1 - i3, তো এদিকে গেলে আমরা দেখতে পাচ্ছি i3টা ঢুকতেছে আর i1টা বেরিয়ে যাচ্ছে, তাহলে +5i3 - i1। ঠিক আছে, তারপরে কি বলছে, +10i3 - i2, ওই i3 - i2 এই যে এইখানে। ঠিক আছে, +6i3, আচ্ছা 6i3টা আগে দিয়ে দিই, তাহলে +6i3, তাহলে এখানে 6 ওহম বসাইতে হচ্ছে 6i3 মিলাইতে। ঠিক আছে, তো আমরা এই ইকুয়েশনটা একটু লিখে নিচ্ছি, এটা একটু বেশি জটিল মনে হচ্ছে। আমি এই পয়েন্ট থেকে কাউন্ট শুরু করলাম, তাহলে আমার হচ্ছে দেখুন 5i3 - i1, যেহেতু 6i3 আছে, সো সেই কারণে আমি এখানে 6 ওহম সেফলি আমি বসাইতে পারলাম। তাহলে 6i3, দেন হচ্ছে আমার এদিকে কিন্তু একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা কিন্তু অনেক সময় খেয়াল থাকে না, এইখান দিয়ে একটা কিছু হবে। আমার এই যে -20 আছে, আচ্ছা -20টা সেফলি বসাইতে পারবো, এটা আমি বসিয়ে দেই, যেহেতু এদিকে যাচ্ছি তাইলে এটা মাইনাসটা এদিকে, তাইলে -20 ভোল্ট। এই যে 20টা ওই সাইডে গেলে -20, তাহলে এই যে মাইনাস আগে পাইতে হবে, এরপরে জায়গাটায় একটু ঝামেলা আছে। ঠিক আছে, এটা আমাকে বুঝতে হবে। তো এইটা দেওয়ার আগে, এইখানে কি হবে সেটা দেওয়ার আগে আমি একটু বুঝে নিব যে বাদবাকি অংশটা কি আছে। তো বাদবাকি অংশটা দেখুন, আমার এদিকে যদি ঢুকাই তাহলে এটা অ্যাকচুয়ালি হচ্ছে +4i3 - i2,
প্লাস 4i3 মাইনাস i2 এটা হচ্ছে। বাট আমার এখানে অ্যাকচুয়ালি কত আছে দেখুন তো, প্লাস 10i3 মাইনাস i2। অর্থাৎ আপনার হয়তো মনে হইতে পারে তাহলে আমি এখানে 6 ওহম বসিয়ে দিই। হ্যাঁ 6 ওহম বসাইতে পারেন, বাট 6 ওহম বসাইলে কারেন্টটা আমার অ্যাকচুয়ালি কত হবে, এইখানে 4i3 মাইনাস i2 হয়েছে, ফাইন, কোনো সমস্যা নেই। আর এইখানে বেসিক্যালি আমার কত হবে, এইখানে বেসিক্যালি আমার হবে হচ্ছে আরও আরেকটা 6i3 হবে। তার মানে আপনার 10i3 মিলে যাবে, বাট মাইনাস 10i2টা আর মিলবে না, মাইনাস 4i2 থেকে যাবে। তার মানে এখানে আমি 6 ওহম বসিয়ে আমি কাজ করতে পারবো না, এটাই কিন্তু এখানে ট্রিক্স দিছে। সো এক্ষেত্রে কি কোনো সলিউশন নাই? হ্যাঁ অবশ্যই সলিউশন আছে। সে সলিউশনটা হচ্ছে, যেহেতু আমার এদিকের কারেন্টটা হচ্ছে কত 4i3 মাইনাস i2, তাহলে আমার আর এক্সট্রা লাগবে 6i3 মাইনাস i2। সো আমি এই দিকের কারেন্টটা 4i3 মাইনাস i2 এর জায়গায় আমি এই দিকের কারেন্টটা আমি ধরে নিলাম ix, কথার কথা আমি মনে করলাম ix। তারপরে দেখুন আমি সিম্পল একটা কাজ করব, এটা দেখলেই আপনারা একদম মজাও পাবেন, বুঝতেও পারবেন। ix ধরলাম, দেন আমি যদি এই জায়গাটায় যে কাজটা করব সেটা হচ্ছে আমি একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স লাগিয়ে দেই, যার উপরে মাথাটা প্লাস, যেহেতু 4 আছে আরও 6 লাগবে, দিয়ে আমি এইখানে 6ix দেই, 6ix দেই, তাহলে এই ইকুয়েশনটা কী দাঁড়াচ্ছে একটু দেখুন তো, আমার এখানে হয়ে যাবে প্লাস 6ix, আর ix মানে অ্যাকচুয়ালি কত, ix মানে অ্যাকচুয়ালি হচ্ছে i3 মাইনাস i2, তাহলে ix এর জায়গায় i3 মাইনাস i2 বসালে দেখুন তো 4i3 মাইনাস i2 প্লাস 6i3 মাইনাস i2, অ্যাকচুয়াল রেজাল্ট হচ্ছে আমার 10i3 মাইনাস i2, অর্থাৎ এটা হুবহু মিলে যাচ্ছে। অর্থাৎ এটা বেশ ট্রিকি এবং অ্যাডভান্সড লেভেলের সার্কিট ছিল। সো আমরা কিন্তু বের করতে সক্ষম হইলাম, এরকম ইকুয়েশন থেকে আমরা খুব সহজেই বের করতে সক্ষম হইলাম। তো এটাই ছিল আমার লাস্ট কোশ্চেন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।